আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বেরোন্ডা গ্যালারিতে। আপনাদের সাথে আছি আমি আশিক রুদ্র। অবিশ্বাস্য স্পেনের বিশ্ব জয়, আর্জেন্টিনাকে ফাইনালে 1-0 গোলে হারিয়ে তারা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে আর্জেন্টিনা তাদের ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জেতার সুযোগ ছিল, সেটা তাদের হাতছাড়া হয়েছে। আমরা দেখেছি ম্যাচ শেষে তারা কেঁদেছে, মেসি কেঁদেছেন, হয়তো মেসির কান্না দেখে আর্জেন্টিনার সমর্থকরাও কেঁদেছেন। কেন আর্জেন্টিনার এরকম একটা কৌশল নিয়ে খেললো এবং অন্যদিকে স্পেনের সাফল্যের মূল মন্ত্র কি, এগুলো জানার জন্য আমরা আজকের আলোচনায় স্টুডিওতে আছেন জাতীয় দলের খেলোয়াড় তপু বর্মন। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ ভাই। দর্শক চাইলে আপনারাও যোগ দিতে পারেন আমাদের আলোচনায়, স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে জানাতে পারেন প্রশ্ন কিংবা মতামত। আমরা আলোচনায় যেতে চাই। আর্জেন্টিনার এই কৌশলটা, মানে আমরা একটু অবাকই হয়েছি, পুরো টুর্নামেন্টে থেকে মনে হচ্ছে যে অনেকটাই ডিফেন্সিভ, অনেকটা সেফ ফুটবল খেলা খেলছে, একবারও অ্যাটাকে যেতে পারছিল না। মানে বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে, কেন এই ধরনের একটা কৌশল নিল? না, আসলে অল অ্যাবাউট স্পেন আসলে অ্যাপ্রোচ করেছে আর্জেন্টিনাকে এই লেভেলের খেলাটা করার জন্য। কারণ স্পেন আসলে অফ দ্য বল, অন দ্য বল এবং স্পেশালি ম্যান টু ম্যান, তারা যেভাবে আসলে কালকে ম্যাচটা খেলেছেন সব দিক দিয়ে আর্জেন্টিনা থেকে ব্যাটার ছিল। এর জন্য আসলে আমরা যেটা দেখেছি, স্পেশালি আপনার এবারের ওয়ার্ল্ড কাপে যদি মিডফিল্ড দিয়ে হিসাব করেন, স্পেনের পরেই আর্জেন্টিনাকে ধরতে হবে। তাদের মিডফিল্ড একটা, মানে আমি বলবো যে জেনারেল আর্জেন্টিনার মেইন একদম পজিশনটা মিডফিল্ড, সেখানে আসলে স্পেনের আধিপত্যটা কালকে বেশি ছিল। স্পেশালি রড্রি, ফাবিও রুইস, অলমো 4-2-3-1 ফরমেশনে খেলে আসলে স্পেন, কিন্তু সেই জায়গায় তাদের আধিপত্যটা ছিল। তার সাথে আসলে যখন লিঙ্ক আপ প্লেতে, স্পেশালি মাঝখান থেকে যখন সাইডে লিঙ্ক আপ করার চেষ্টা করছিল, স্পেশালি নিকো এবং আপনার দীপল, যখনই তাদেরকে বল দেওয়ার চেষ্টা করতেছিল, তখন দেখবেন যে হয়তোবা দেখেছেন আপনি যে রাইট ব্যাক এবং লেফট ব্যাক তাদের উপরে চলে আসছিল, তো তাদেরকে টার্ন করার যে সুযোগটা সেটাও দেয়নি। তো সেক্ষেত্রে অল ওভার যে অফ দ্য বলের যে ডিউটিটা ছিল স্পেশালি স্পেনের, সেটার জন্য আর্জেন্টিনাকে আনকমফোর্টেবল জোনে চলে যেতে হয়, যেটাতে আসলে আর্জেন্টিনা খুবই ভালো করেছেন এবারের ওয়ার্ল্ড কাপে। বল পজিশন রেখে অপোজিশনকে হার্ট করা বা ক্রসে গোল করা, মাঝখান দিয়ে যাওয়া, সেই ব্যাপারগুলি কিছুই করতে পারে না আর্জেন্টিনা। যখন আপনি এইসব ব্যাপার করতে পারবেন না, দ্যাট মিনস আপনি ব্যাকফুটে চলে যাবেন। এবং তার সাথে আপনার ধরেন যে বিল্ড আপ প্লেতে আপনার আর্জেন্টিনা খুবই ভালো করেছেন, স্পেশালি ফাইনাল ম্যাচে করতে পারে নাই, শুধু অনলি ফর আপনার স্পেনের যেই প্রেসিং প্যাটার্নটা ছিল সেখানে আর্জেন্টিনা অনেক ফেল করেছে। আরেকটা ব্যাপার, আপনি যেটা বলছিলেন যে স্পেন হয়তো তাদেরকে সুযোগটা খুব কম দিয়েছে। আমরা জানি যে 4টা ব্রেক হয় এবার ওয়ার্ল্ড কাপে, হাফ টাইমের বাইরেও কিন্তু হাইড্রেশন ব্রেক হচ্ছে। সেই সময়গুলোতেও কোচরা কিন্তু তাদের কৌশলগুলো পরিবর্তন করছে ম্যাচের সিনারিও উপরে। যখন স্পেন শুরু থেকে এভাবে ডমিনেট করছে, তখন স্কালোনি একটা ডিফারেন্ট কৌশলে খেলতে পারতো কিনা তাদের এই ডমিনেন্সটা না, ভাঙার যখন জন্য? পর্যন্ত অ্যানজো ছিল, আসলে আমার কাছে মনে হয় যে কৌশলটা আসলে তাদের স্কলানি দিয়েছিল, কৌশলটা পুরো ক্লিয়ার ছিল যে আপনি গোল কনসিড করবেন না, আপনি যখন বলটা পাবেন নিজেদের পায়ে রাখার চেষ্টা করবেন আর ফ্রি স্পেস ফাইন্ড করবেন, যেটাতে আসলে সামটাইম সাকসেস হয়েছে। স্পেশালি নিকো একবার লেফট সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করেছে, আর আপনি ধরেন রাইট সাইড দিয়ে তো একেবারেই আপনার মানে খেলা হয়নি কালকে আর্জেন্টিনার। তো সেই ক্ষেত্রে আপনার ধরেন যে স্কলানি আসলে এনজো আউট হওয়ার পরে ফর হিম ভেরি ডিফিকাল্ট। আপনি 10 জনের এগেনস্টে 9 জন, আসলে স্পেনের সাথে ভেরি ভেরি ডিফিকাল্ট। আপনি তারা 10 জনেই কিন্তু ডমিনেট করা স্টার্ট করেছে একদম ফার্স্ট মিনিট থেকে। তো সেই ক্ষেত্রে আসলে আমার ধারণা আসলে ছিল যে আর্জেন্টিনা আসলে ওই লেভেলের ফুটবলটা খেলবে যেটাকে স্পেন আনকমফোর্টেবল জোনে চলে যাবে। আসলে প্রথম দিয়ে কিছুটা চেষ্টা করেছে, যখন আপনার স্পেশালি রড্রি এবং কোভার্সি এবং লেপার্তে, তার সাথে ফ্যাবিও রুইস, যখন তাদের একটা পাসিং বিল্ড হয়ে গেল, তখন দেখবেন যে আস্তে করে মিড বলকে চলে যায় আর্জেন্টিনা। তখন আসলে সেই অ্যাবিলিটি বা ক্যাপাবিলিটি, ফর এক্সাম্পল ধরেন 4-4-2 ফরমেশনে আপনার 2টা স্ট্রাইকার সমান ছিল না। দ্যাট মিনস মেসি আপনার ধরেন যে অন দ্য বল বেশি রান করে না, অফ দ্য বল বেশি রান করে না। তো এখন ঘটনা হচ্ছে আলভারেজের জন্য ভেরি টাফ হয়ে যাচ্ছিল একা সব প্লেস কভার করে, স্পেশালি অপোজিশনের
গোলকিপারকে প্রেস করা, আইদার কোভাসিচকে প্রেস করা বা ল্যাপর্তাকে প্রেস করা, দ্যাট মিন্স আপনার একটা প্লেয়ার 3-4 জনকে প্রেস করলে ডেফিনেটলি তার স্টেমিনা বলেন বা তার এনার্জি লেভেল বলেন কমে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার পিছনে চলে যায় যখন তাদের সাথে পারছিল না। আসলে পিছনে যাওয়ার পরও কিন্তু কোনো লাভ হয়নি। আপনি হয়তো ম্যাচটাকে ঠেকিয়ে রেখেছে আপনার একদম বলবো যে লাস্ট 30 মিনিটসের সেকেন্ড হাফে যে গোলটা কনসিড করলো, আসলে সে পর্যন্ত ঠেকিয়ে রেখেছেন। তাদের যখন অ্যানজো রেড কার্ড খেয়ে বের হয়ে যায়, তাদের একটাই প্ল্যান ছিল যে আসলে যদি আমরা কোনো কাউন্টার অ্যাটাকে গোল করতে পারি, ম্যাচের অ্যাপ্রোচ আমি যেটা বুঝেছি, যদি কাউন্টার অ্যাটাকে গোল করতে পারি আমরা গোল করব, টাই ব্রেকারে নিয়ে যাব, আইদার আমরা গোল কনসিড করব না, ট্রাই ব্রেকারে নিয়ে যাব। তো আসলে সেই ক্ষেত্রে যেই প্রেশারটা ক্রিয়েট করেছে স্পেন, আসলে 10 জুন হওয়ার পরে দেখবেন যে পুরা ডি বক্সের কাছে তারা খেলেছেন স্পেশালি সব সময়। তো এখন ঘটনা হয়েছে, যদি গোলের প্রসঙ্গে আসেন, গোলটা আসলে আমি বলবো যে মলিনার দোষ 100%। এরকম একটা লফটি ক্রস সে গত ম্যাচও অ্যান্থনি গ্রোডনকে মার্কিং করেনি, মার্কিং না হওয়ার কারণে কিন্তু সেইখান দিয়ে গোলটা কনসিড করে। তারপরে কিন্তু এই ব্যাকফুটে চলে যায়, আপনার 85-6 মিনিট লেগে যায় গোলটা দিতে। কালকের ম্যাচেও আপনার ধরেন যে একটা 50-50ও আমি বলবো না, আপনার 1 ভার্সেস 1 আপনি যদি বল লফটি আসে, দ্যাট মিনস ইউ হ্যাভ এ টাইম, রাইট। সেখানে ডিসিশন নেওয়ার। বল কিন্তু ডাইরেক্ট আসেনি, বল কিন্তু লব বল হয়েছে, সুইং করছে আউট সুইং, কিন্তু লব বল হয়েছে। সেখানে আপনার নিকো উইলিয়ামসকে আপনার বলটা ধরতে দেওয়া ঠিক হয় নাই। সেই জায়গায় যদি ওকে নিয়ে মলিনা যদি পড়ে যেত, ধরেন বল পায়নি, বল চলে গেছে, তাকে নিয়ে যদি পড়ে যেত, ওটা কিন্তু ফাউল হতো না, কারণ একটা ইমব্যালেন্স সিচুয়েশনে তৈরি হয়ে গেছে কিন্তু। মানে এখানে নিকোকেও আসলে এটা ক্রেডিট দিতে হবে, কারণ তিনি নিজে অ্যাটেম্প না করে কিন্তু না, ওই জিরো অ্যাঙ্গেল পজিশনতে তো আপনি গোল দিতে পারবেন না। অনেক সময় লাস্ট মোমেন্টে হয়তো ট্রাই করে, হ্যাঁ, কিন্তু নিকো আসলে স্পেনের দেখবেন যে আরজাবাল যখন একটা 1-2 সিচুয়েশন হলো, ফাবিও রুইসকে বলটা দিয়েছে, রুইস টান না করে বল না মেরে দেখবেন যে একটা আস্তে করে ব্যাক পাস দিছিল, লে ব্যাক দিছিল। অরজাবাল কিন্তু সেই ব্যাপারটা বুঝতে পারে না, অতামিন্দি স্লাইডিং দিয়ে সেভ করে। ওই যে তাদের যে একটা টেন্ডেন্সি, আসলে তারা দেখবেন যে সবসময় বল শুট করে না একদম 100% কনফার্ম না হয়ে। তাদের কিছু এরিয়া আছে, স্পেশালি মন এরিয়াটা 18 ইয়ার্স বক্সের, ওই জোনে যদি বল পায়, দেখবেন যে কালকে ওলমো ট্রাই করেছে, আপনার রড্রি ট্রাই করেছে, ওই এক্স্যাক্টলি সেই জোনটা থেকেই। আইদার ইয়ামেল যখন বল পাবে, ইয়ামেলের জন্য আপনার পুরো মাঠ ফ্রি, সে ডিসিশনটা সে নেবে, কোচ নেবে না, তাকে এরকম একটা ফ্রি রোল দেওয়া আছে। আচ্ছা, তার জন্য ডিফারেন্ট রোল, সে আলাদা। তো এই যে ব্যাপারগুলি, এর জন্য নিকো উইলিয়ামস সেখান থেকে বলটা বাড়ে দেয়নি, জাস্ট খালি ফ্লিক করে নিচে রেখেছেন। আর সেখানে আসলে 10 জন ম্যান, আপনি একজন মাইনাস, আপনার কিন্তু এই জায়গায় একটা ডিফারেন্স থাকে অবশ্যই। এবং ওই গোলটার আগে আরেকটা গোল আমরা দেখেছিলাম যেটা বাতিল হয়েছে, এটা নিয়ে আসলে অনেক কথা হচ্ছে, এবং আমরা শুধুমাত্র সেই সময় কমেন্টেটর না, পরবর্তীতে দেখেছি যে যারা আসলে বিশ্লেষক, তারাও বলছে যে সেটা অ্যাটলিস্ট ভিএআর এ নিতে পারতো, এটা আসলে বাতিল করা হয়েছে, এবং এটা মোটামুটি সবাই এটা বলছে যে এটা আসলে গোল হওয়া উচিত ছিল। মানে আপনি এই গোলটাকে যখন বাতিল করছে একটু অবাক হয়েছেন? আসলে টু বি অনেস্ট, আমার কাছে একটু মানে ক্রিটিক্যাল মনে হয়েছে। আর ডিসিশনটা হয়তো বা চেক করে নিতে পারতো, কিন্তু ফাউলটা ধরা হয়েছিল অতামেন্দিকে, আসলে কি এলবো দিয়েছে কি পুশ করেছে, ফাউলটা কিন্তু মানে রিচেক করা যেত। হ্যাঁ, মার্টিনেসকে দিয়ে কিন্তু ফাউল হয় নাই। আচ্ছা, অতামেন্দিকে ওই যে বডিতে যখন আসলে পুশ করা হয়েছে কিনা বা কোনো ট্যাপ ধরা হয়েছে কিনা, ব্যাপারটা একটু ক্লিয়ার হলে ভালোই। তো ধরেন এখন একটা মানে মানে বিতর্ক তৈরি হলো, তাই না? তো সেটা আর কি ক্লিয়ার হয়ে যেত যদি যেতে পারতো। আবার দুই টিমের কালকে খেলা যদি দেখা যায়, যে আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনার প্লেয়াররা কিছুটা হলো মনে ক্লান্ত ছিল, অন্যদিকে স্পেনের খুবই এনার্জেটিক, তাদের বয়সও খুব কম, টিনেজ প্লেয়ার খেলছে। তো সবকিছু মিলে মনে হচ্ছে কিনা যে এই দিক থেকেও কিছুটা আসলে পিছিয়ে ছিল স্পেনের চাইতে। হ্যাঁ, বলতে পারেন। আসলে স্পেন টিমটা এবারের ওয়ার্ল্ড কাপে আসলে মানে আফটার দি ক্যাবো বার্থডে তারা কিন্তু সেভাবে ফেভারিট ছিল না। রাইট। তারা যখন আপনার পর্তুগালকে হারাইলো রাউন্ড অফ
32 মেবি 32 না কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার না 16 রাউন্ড অফ 16, রাউন্ড অফ 16 যখন পর্তুগালকে হারায়া তারা বেলজিয়ামকে হারায়, হ্যাঁ হারানোর পরে কিন্তু তাদের প্রতি একটা এক্সট্রা ফোকাস গেল সারা ওয়ার্ল্ডের। আসলে স্পেন টিম তো দুর্দান্ত আসলে। তার আগে যদি আপনি দেখেন যে 3 ম্যাচে স্পেশালি তারা ফ্রান্সের বিপক্ষে যেভাবে ডমিনেট করে খেলেছে, তাদেরকে একটা মানে ব্রিদিং স্পেসও দেয় নাই। না মানে অনেকটা আমরা সিমিলার খেলা কিন্তু আমরা আর্জেন্টিনার এগেইনস্টে দেখেছি, বরং মনে হচ্ছে আরো বেশি ওরা অ্যাটাকে যাচ্ছিল। এখন আপনার তারপরে কিন্তু আসলে তাদের প্রতি সবার বিশ্বাসটা জাগে যে আসলে স্পেন মেবি এবার ওয়ার্ল্ড কাপটা নিয়ে যাবে। তো আসলে যে একটা টিম আপনার ধরেন যে আসলে অন দ্য বল অফ দ্য বল বোথ সাইডেই তারা ভালো, আসলে তাদের সাথে এরকম একটা ইয়াং বেচ আসলে সবচেয়ে যদি আপনি সিনিয়র প্লেয়ার দেখেন আই থিঙ্ক রড্রি ক্যাপ্টেন, মেবি 31 মেবি 30 এরকম এজ। তো এখন ঘটনা এসে আর এভারেজ এজ মেবি 25 26 মেবি 24 25 এরকম। তো এখন এইটা একটা কি পয়েন্ট, আপনার কথাটা আমি এটা মানি আসলে। একটা তো ডেফিনেটলি এনার্জেটিক ব্যাপার আছে সেই টিমে এবং স্কিলেরও ব্যাপার আছে। আসলে তাদের চেঞ্জিং প্লেয়ার যারাই নেমেছে খুবই এফেক্টিভ ছিল। আপনি ফারহান তরেসের যদি খেলা দেখেন, আসলে সে লাস্ট ইয়ারও বার্সেলোনার হয়ে অতটা ভালো খেলেনি, কিন্তু সে নেমেছেন এবং যতগুলো ম্যাচে নেমেছেন অনেক এফেক্টিভ পারফরমেন্স করেছেন। আপনি যদি পেদ্রিকে দেখেন, পেদ্রি তো আসলে ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার রাইট নাও ইন দিস ওয়ার্ল্ড। তারপর তাকে বদলি হিসেবে নামাতে হয়েছে। তারপর আপনার নিকো উইলিয়ামস, মিকেল মেরিনো আছেন, সুপার সাব বলা হয় তাকে। হ্যাঁ, তো তাদের যে 4-5জন চেঞ্জ করা হয়েছে, রড্রিকে উঠিয়ে নেওয়া হয়েছে একটা সময়, তারপর লেপার্টোকে, তারা 6জন প্লেয়ারকে ইউজ করেছে, বাইনাকে তুলে নিয়েছে। হ্যাঁ, বাইনাকে তুলে নিকোকে নামানো হয়, কিন্তু তাদের এই চেঞ্জিংটা আসলে আরো মোর এনার্জেটিক হয়েছে টিমটাই। অন্যদিকে আপনি যে এই চেঞ্জেসের কথা বলছেন, আমার কাছে মনে হচ্ছে যে যখন আর্জেন্টিনার তাদের স্পিডের সামনে একটু হলেও ধুঁকছিল, তখন নিকো পাস কিংবা এই ধরনের কিছু প্লেয়ার চেঞ্জ করা আমি যেতে পারতো এক্সপেক্ট কিনা। করছিলাম আসলে নিকো পাসের মতো প্লেয়ারকে কালকে একটু প্রয়োজন ছিল, আপনি যে কিনা বল কন্ট্রোল করতে পারে। ধরেন কালকে হয়তো বল কেউ রাখতে পারেনি আর্জেন্টিনার হয়ে, ইভেন তো মেসি যখন বল পেয়েছে দেখবেন যে 3-2জন প্লেয়ার অলওয়েজ তাকে হ্যাঁ চার্জ করেছেন। তো এখন ঘটনা নিকো পাসের সেই অ্যাবিলিটি আছে, ক্যাপাবিলিটি আছে যে বলটা যখন তার কাছে আসে সে 1v1 1v2 বলটাকে রাখতে পারে তার পায়ে। তো আসলে স্কলানি আমার কাছে মনে হয় যে একটা সময় নিকো পাসকে নামাইতে পারতো। আপনি ধরেন আপনি সিমোনেকে নামাইছে দ্বীপলের জায়গায়, সিমোনে ওয়ার্ক রেটের দিক দিয়ে ভেরি গুড, কিন্তু স্পেশালি আপনি যখন আলভারেজকে বসে ডিফেন্ডার নামানো হইলো, তো তখন আসলে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে আসলে স্কলানি আর অ্যাটাকিং মোডে যাইতে চাচ্ছে না, জাস্ট টাইমটা কিল করে ট্রাইব্রেকার পর্যন্ত যদি নিয়ে যেতে পারে তাহলে একটা 50-50 চান্স। অবশ্যই। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাবেন। আমি গাজীপুর থেকে মোহাম্মদ পলাশ বলছিলাম। আসসালাম। জি, আমি বলছি আর্জেন্টিনা কি এই বিশ্বকাপ ফাইনাল খেলার মতো আদৌ যোগ্যতা টিম ছিল কিনা? ফিফা যে সহযোগিতা এবার করেছে, বিশেষ করে মিশরের সাথে যে খেলাগুলো হয়েছে, হ্যাঁ এগুলোকে আসলে আবার আজকে মানে খেলার সাথে মানে অনেক প্রশ্নবিদ্ধ হয় না? অবশ্যই। মানে যেটা আসলে বলা হচ্ছে যে বারবার এটা নিয়ে আসলে খুব আলোচনা হয়েছে। না, ফর মি আই এম ভেরি ক্লিয়ার, ফর মি আর্জেন্টিনা ডিজার্ভিং টিম, বিকজ ফাইনাল খেলা অবশ্যই ডিজার্ভিং। না সেটা তো ভাইয়া বললো যে আসলে ডু ইউ এক্সপেক্ট ফাইনাল খেলা ডিজার্ভিং, কারণ দে প্লে এগেইনস্ট ইংল্যান্ড সেমিফাইনাল, অবশ্যই, এবং ইংল্যান্ডকে কিন্তু ক্লিয়ার ভাবে হারিয়েছে। তো এই জায়গায় তার কোনো ডাউট নাই। এখন ঘটনা হয়েছে আপনার ব্যাপার আর্জেন্টিনা এবং অ্যানাদার টিম ইজ ডিফারেন্ট, কি বলবো যে অবজারভেশন আমাদের মানুষ বা আমরা সবাই আসলে আমরা সবাই পজিটিভ থাকতে পারি না এবং আসলে নেগেটিভগুলো আমরা তুলে ধরি। আসলে ব্যাপারগুলো হয়েছে কি এরকম মানে টপ একটা টুর্নামেন্ট এবং টপ একটা ব্যাপার, এই জায়গায় আসলে কতটা এই যে অ্যাডভান্টেজটা পায় একটা টিম, এটা আমার কাছে মনে হয় যে প্রশ্ন, এটা কখনো পায় না। জি, আমরা আলোচনা করব আরো আমাদের গোল্ডেন বল নিয়ে বা গোল্ডেন বুট নিয়ে, এগুলো আলোচনা করার অনেক কিছু আছে। তবে একটা বিরতির সময় হচ্ছে, আমাদের সঙ্গেই থাকবেন। ফিরলাম বিরতি থেকে, দেখছেন ক্লেমন বেউন্ডা গ্যালারি, আপনাদের সাথে আছে আমি আশিক রুদ্র। আমরা কথা বলছিলাম বিশ্বকাপ ফাইনাল নিয়ে,
স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এবং আমার সাথে আছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার তপু বর্মন। আমরা কথা বলছিলাম ফাইনাল নিয়ে এবং আমরা ম্যাচের শেষে একটু দেখলাম যে ম্যাচের মধ্যেও বেশ কয়েকবার হয়তো বা দুই দলের প্লেয়ারদের মধ্যে একটু হাতাহাতি হয়েছে বা কথা কাটাকাটি হয়েছে, কিন্তু শেষের দিকে কিছু আর্জেন্টিনার প্লেয়ারদেরকে দেখলাম একটু বেশি মনে হয় অ্যাগ্রেসিভ হয়ে গেছিলেন, হাতাহাতিতে চলে গেছেন স্পেনের প্লেয়ারদের সাথে। মানে এই ব্যাপারগুলো কি আপনাকে জাস্ট মানে অখেলাসুলভ আচরণগুলো কতটুকু না, আসলে কলুষিত করে এটা আসলে? আপনার অল অ্যাবাউট টেম্পারমেন্ট, আসলে ফ্রাস্ট্রেটেড সবাই। আর মানে হিট অফ দ্য মোমেন্টে এগুলো হ্যাঁ, হয়ে গেছে আর কি। আসলে এরিক গার্সিয়া আই থিঙ্ক মেবি কোচিং প্যানেল বা কারোর সাথে হয়তো বা কোনোভাবে কোনো একটা শাউট বা কোনো কিছু করেছেন। তারপরে আপনার ধরেন সেখানে প্যারেদেস এবং না, প্রথম ইনসিডেন্টটা ঘটে যখন রেফারি বাঁশি দেয়, বাঁশি দেওয়ার পরে রড্রি এবং তার সাথে আরজাবাল আরেকজন জানি কে, ওরা দৌড় দেয়, তিনজন একসাথে রানিং করে। রানিং করার পর রড্রি যখন পাস করছে মলিনাকে, তখন রড্রি সামথিং কিছু একটা বলছে মলিনাকে, আচ্ছা, ঠিক আছে? তখন মলিনা ওর দিকে দৌড় দিয়ে যে রড্রিকে ধরে, বুঝছেন? ধরার পর এটা তো নর্মাল, আমরা ইংল্যান্ড ম্যাচ যখন ইংল্যান্ডকে হারাইছে রোমেরো এইভাবে করছে না, বিলিংহামের সামনে, হ্যারিকেনের সামনে, সবার সামনে, তো এটা তো নর্মাল ব্যাপার। আমি জিতে গেছি ভাই, আমি তো উদযাপন করবো, আমি তো কিছু কইতেই পারি আনন্দের এটা তো অবশ্যই, এটা তো অবশ্যই। তুমি নেগেটিভ ভাবে নিলে হবে না, পার্সোনাল নিলে হবে না। তো ওই ব্যাপারটা মনে হয় মলিনার ভালো লাগে নাই, শুরুটা ওইখান থেকে হয়েছে। তার বাম পাশে ধরেন আপনার গার্সিয়া, সে আবার কোচের সাথে কি কনভারসেশন করতেছিল, ওদের অ্যাসিস্ট্যান্ট কোচ প্লাস একজন প্লেয়ার, ঠিক আছে? তখন প্যারাদেস দূর থেকে এসে গার্সিয়াকে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার পরে গাবি আবার পিছন থেকে দূরে ছুটে আসে। তখন আবার স্কালোনিকেও দেখেছি ব্যাপারটা স্কালোনি নরমাল করার চেষ্টা মানে করছিল। সাথে সাথে দৌড়ে এসে সব মানে স্পেশালি ঢাল হয়ে গিয়েছিল প্লেয়ারদের সামনে। হ্যাঁ, এরিককে মানে গার্সিয়াকে দূরে সরিয়ে নিয়ে যায়, কিন্তু যখন স্কলনি যায় ব্যাপারটা একটু নর্মাল হয়। হওয়ার পরে যখন দেখবে বার্কো এবং প্যারাদেস এবং গাবি স্পেনের, দেখবেন যে তিনজনের একটা মানে ওই জায়গায় ফাইট চলতেছিল, ঢাকাটাকি চলতেছিল। তখন আবার স্পেনের কিছু প্লেয়ার এসে এটাকে করে। তো আসলে এটা অল অ্যাবাউট ওই যে হিট অফ দ্য মোমেন্ট। এবং আসলে ফুটবলে এরকম অনেক দৃশ্য আমরা দেখেছি, রিয়াল বার্সা, ম্যানচেস্টার, লিভারপুল, ম্যান সিটি, ফুটবল লিভারপুল, এরকমটা হতেই পারে, আমরা অনেকেও দেখেছি। কিন্তু গোল্ডেন বল নিয়ে একটু আলোচনা করতে চাই, যেটা নিয়ে আসলে আর্জেন্টাইন ফ্যানরা অনেক বেশি আসলে আলোচনা করছে যে কেন গোল্ডেন বলটা মেসিকে দেওয়া হলো না, কেন রদ্রিকে দেওয়া হলো। রদ্রির বিষয়ে কিন্তু একটা অনেক রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি যে কেন তিনি পেয়েছেন। 93% অ্যাকুরেসি পাসের ক্ষেত্রে, বলা হয় স্পেনের নিউক্লিয়াস ছিল সে, এত যতগুলো অ্যাটাক কিংবা ম্যাচ জয়ের তার একটা বড় ভূমিকা ছিল। হ্যাঁ, তিনি গোল করেননি, অ্যাসিস্ট করেননি, কিন্তু একেবারে ইঞ্জিন হিসেবে কাজ করে। না, আসলে আপনার ঘটনা হলো যে আজকে যদি স্পেন ওয়ার্ল্ড কাপ না জিততো, রড্রির জীবনও গোল্ডেন বল পেত না, আচ্ছা, 100% এটা আপনার শিওর। ঘটেছে ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং তার কি ইম্প্যাক্ট ছিল সেই ক্ষেত্রে বিবেচনা করেই কিন্তু তাকে গোল্ডেন বলটা দেওয়া হয়েছে। এবং তার স্টেট দেখলে হয়তো বা আরও ক্লিয়ার হব। তার ধরেন ফাইনাল ম্যাচ খেলার আগে সে 755টা পাস দিয়েছেন, তার মধ্যে আপনার 770টা না কতটায়, তার মধ্যে আপনার 655টা পাস, 93% অ্যাকুরেসি আর কি। তো হ্যাঁ, দ্যাট মিনস আপনার যে এই যে ব্যাপার, এইটা একটা ব্যাপার। তার সাথে ধরেন অ্যাজ এ ক্যাপ্টেন আপনার লিড করেছেন এবং আপনি যদি তার ডিফেন্সিভটাও দেখেন, ঠিক আছে, সবকিছুতেই আপনার ধরেন যে মিডফিল্ডার হিসেবে ও সেরা, বেস্ট। কিন্তু আপনি মেসির ক্ষেত্রে দেখেন 8টা গোল করেছে, তার 6 ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ লেভেলের পারফরমেন্স ছিল, 8টা গোল, 4টা অ্যাসিস্ট। আসলে ওইভাবে বিবেচনা করলে সে দলের উইনিং গোল, অ্যাসিস্ট, তার ভূমিকা অ্যাজ এ লিডার, টিমকে এ পর্যন্ত তুলে আনা, আসলে কে বেটার? আমার চোখে তো লিওনেল মেসি বেটার, তাই না? তো এখন ঘটনা হয়েছে ওয়ার্ল্ড কাপ তারা জিতছে, এর জন্য ধরেন আপনার গোল্ডেন বলটা রড্রিকে দিয়ে দিয়েছে। আপনি সকালে আমি ঘুম থেকে উঠে মোবাইলটা স্ক্রল করছি, সাথে সাথে ইব্রাহিমোভিচের কথা শুনে খুব খারাপ লাগলো। ইব্রাহিম বললো যে আসলে মেসি কি করে নাই ওয়ার্ল্ড কাপে, সে গোল করেছে, অ্যাসিস্ট করেছে, সে দলকে নেতৃত্ব দিয়ে সামনে থেকে দলকে ফাইনালে উঠিয়েছেন। তো একজন প্লেয়ার আর কি করবে? এটা আসলে মানে আমাদের ফুটবল অনেক কিছু শিখায়, আসলে আমরা কিছু বলতে পারি না। আসলে এটা মানে ফেয়ার না, আনফেয়ার হয়েছে। তো তারা আসলে ফক্সে ইন্টারভিউ দেয়, তারা অ্যানালাইজ করে,
তাদের মতো লিজেন্ডারি প্লেয়ার যদি এই প্রসঙ্গে কথা পজিটিভ বলে তাহলে হোয়াই নট আমরা। ছোট করে যদি বলেন যে মেসির অধ্যায় কি শেষ মনে হচ্ছে কিনা? এখন এখন পর্যন্ত কিন্তু কোনো অফিসিয়াল আমরা অ্যানাউন্সমেন্ট না, এখন ঘটনা হয়েছে মেসি আসলে কালকে কিন্তু কান্না করেছে একটা সময়, মানে আমি ভাবছিলাম যে আসলে মেসি মনে হয় কানবে না, কিন্তু মেসি একটা জিনিস ডিজার্ভ করতেছিল, ইফ আই নট রং, মেসি গোল্ডেন বলটা ডিজার্ভ করতেছিল। মানে আপনার কাছে মনে হচ্ছে কি গোল্ডেন বলের জন্য সে না কাঁদছিল নাকি? মানে একটা প্লেয়ার এত পরিশ্রম কষ্ট করলো, আসলে ওয়ার্ল্ড কাপে কি আর কি পেলো? আপনি একটা সিলভার মেডেল, সিলভার গোল্ডেন বল, সে কি সেকেন্ড ক্লাসের প্লেয়ার? সে তো সবসময় সারা পৃথিবীর গড, তাই না? তো এই প্লেয়ার আপনি এইভাবে আসলে মানে ওয়ার্ল্ড কাপের স্টেজ থেকে যাওয়া, এটা মানে তো আপনার কাছে মনে হচ্ছে যে ওই জায়গাটায় এত মানে এই পারফরমেন্সের পরও ওই জায়গাটাতে Definitely. হিউমিলেট করা হয়েছে কিনা? আমার কাছে এটা ফেয়ার হয়নি একটা জিনিস। আসলে মেসি মানে মোর ডিজার্ভিং, মেসি মোর ডিজার্ভিং, মেসি স্পেশাল, মানে তার ধারে কাছে কেউ নেই, এটা আমার অবজারভেশন। কিন্তু আসলে মেসি যখন কান্না করছে ওই ব্যাপারটা দেখবেন যে আসলে তার ভিতরে এখনো হাংরিনেস আছে। আমি জানি না সে আসলে কতদিন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে খেলবে, এটা আসলে অল অ্যাবাউট হিজ ডিসিশন। কিন্তু আমরা অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ ফ্যান, আমরা অবশ্যই মেসিকে দেখতে চাই আর্জেন্টিনার হয়ে আরও খেলুক, এবং তার তো আর দেওয়ার কিছুই বাকি নাই। অবশ্যই। এবং মেসির প্রেজেন্সটাই মনে হয় একটা বাড়তি আনন্দ দেয়, সেটা আসলে কিন্তু আর্জেন্টাইন আমার ফ্যানদের কাছে হোক কিংবা অন্যদের যদি হোক। আপনি বলেন যে আমার কাছে মনে হয় যে মেসি আসলে এখন আর্জেন্টিনা থেকে আমার কাছে মনে হয় যে একটু বিদায় নেওয়া প্রয়োজন এই মোমেন্টে। অবশ্যই আমরাও হয়তোবা দেখবো সামনে যে মেসি তার সিদ্ধান্তটা কি নেয়, তিনি কি আরো কিছুদিন জাতীয় দলের হয়ে খেলবেন নাকি অবসর নেবেন। আমরা ভালো কিছু প্রত্যাশা করছি এবং ভালো কিছু প্রত্যাশা নিয়ে শেষ করছি ক্লেমন বেয়ন্ডা গ্যালারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।